প্রিয় দর্শক, ইউসিবি টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামির হোসেন। দর্শক, আপনারা জানেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফরে রয়েছেন এবং তিনি দেশের পথে রয়েছেন। এই মুহূর্তে দেশের উদ্দেশ্যে রওনা করেছেন। তিনি শুধু দেশে থাকাকালীন নয়, মালয়েশিয়াতে গিয়েও কিন্তু তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন। কিন্তু তারপরও কোথায় যেন শঙ্কা, অভিযোগ, পাল্টা অভিযোগ, এই বিষয়গুলোই চলছে বাংলাদেশের রাজনীতিতে প্রতিনিয়ত। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় ডক্টর ইউনূস ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি থাকবেন। আমাদের সঙ্গে রয়েছেন জনাব গিয়াস আহমেদ, চেয়ারম্যান, আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন নুরুল হক নূর, সাবেক ভিপি, ডাকসু, সভাপতি, গণ অধিকার পরিষদ। জনাব গিয়াস আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। যেটি বলে শুরু করেছিলাম এবং আমাদের আজকের যে আলোচনা টপিক, যে ডক্টর ইউনূস ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত আছেন, কিন্তু তারপরও আপনার যে দল, আপনি যে দলটি করছেন বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে নির্বাচনী শঙ্কার কথা প্রকাশ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এতবার করে বলার পরও যখন প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের বাইরে গিয়েও বলছেন নির্বাচনের কথা, তারপরও আপনাদের শঙ্কা কেন? না, আমাদের তো কোনো শঙ্কা নেই। যাই হোক, আপনাদের ধন্যবাদ আপনাকে আজকে আমাদের এখানে আসবার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য। জনগণ নির্বাচন চায়। আপনার এই 17টি বছর, আপনার 111 থেকে শুরু করে এই ফ্যাসিবাদী যে শেখ হাসিনার এই পুরোটা সময় কিন্তু মানুষ একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছে। আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, মানুষ যাতে ভোট দিতে পারে। এবং এই গণ অভ্যুত্থানের পরে আপনারা দেখেছেন যে কোনো সরকার যেন ফ্যাসিবাদী রূপ ধারণ না করতে পারে, সেই কারণে কিন্তু সংস্কার হচ্ছে। এবং আমাদের বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব মানে এটা উপলব্ধি করে কিন্তু এই আরও আগেই 2 বছর আগেই 31 দফার আপনি সংস্কার কর্মসূচি দিয়েছেন। তো সেক্ষেত্রে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। আমাদের বিএনপি প্রথম 31 দফার মাধ্যমে সংস্কার প্রস্তাব বাংলাদেশে দিয়েছে, যা আগে কোনো দল দেয়নি। সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন দেখেন 2 বারের প্রধানমন্ত্রী বেশি হতে পারবে না, এটা বিএনপি মেনে নিয়েছে। তারপরে বিচার বিভাগ আলাদাকরণ, তারপর আপনার কি বলে প্রেসিডেন্ট নির্বাচন কমিশন, সব কিছু কিন্তু বিএনপি প্রায় 80% যে সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলি মেনে নিয়েছে। না, সবই ঠিক আছে। মানে আমি যেটি বলছিলাম যে আপনি হয়তো ব্যক্তিগতভাবে আপনি সন্দেহ পোষণ করছেন না বা হবে, কিন্তু আপনাদের সিনিয়র নেতা যারা আছেন তারা কিন্তু প্রতিনিয়ত বক্তব্যে বলছেন যে যেমন কয়েকটি ছোট ছোট দল বা দল মিলে নানান ইস্যু তৈরি করার চেষ্টা করছে যাতে নির্বাচন পেছানো যায়, বানচাল করার চেষ্টা। এই বক্তব্যগুলো তাহলে আসলে কি না, আমি মনে করি যে শুনে, যেমন এনসিপি বা জামাত, তারা এখন যে একটা ভালো অবস্থানে আছে, তারা সরকারের একটা মনে করে পার্ট, মানে কিংস পার্টির মতো। তো সেই ক্ষেত্রে নির্বাচন যদি হয়, আমি মনে করি না তারা এনসিপি কোনোদিন একটা আসন পাবে বলে আমার মনে হয় না। সেটি তো ভোট হলে তখন বোঝা যায়, এটা আমার ধারণা। তারা তো এই যে জেলা পর্যায়ে যে সভাগুলো করছে, এখানে তো প্রচুর মানুষ আমরা দেখতে পাচ্ছি। আবার দেখেন একদিকে ছাত্র দলের অনুষ্ঠানে লক্ষ লক্ষ মানুষ, আর তাদের টোটাল মানে পার্টির অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ। তো ওটা বড় কথা না। যদি আমি মনে করি জনগণ আমার সাথে আছে, তাহলে আমি নির্বাচনমুখী হব। এবং এখন তারা নির্বাচন অনেক সময় চাচ্ছে না, কারণ তারা এখন তো ভালো পজিশনে আছে। তদবির বাণিজ্য থেকে শুরু করে আপনার ডিসি ওসিদের মানে পদোন্নতি, আপনার এই মব বাণিজ্য এখন তারা করছে। সেক্ষেত্রে এখন যে সুবিধাটা তারা নিচ্ছে, নির্বাচিত সরকার আসার পরে তারা দেখবে যে আমি মনে করি যে আমার 10টা আসন পাবে না, এটা আমার ধারণা। তো সেক্ষেত্রে তারা তো অবশ্যই চাইবে যে আরও দীর্ঘায়িত করা হোক। আচ্ছা, আমাদের সঙ্গে নুরুল হক নূর যুক্ত হয়েছেন। আপনার যে বক্তব্য সেটি দেখি নূর একমত হন কিনা। নূর, যেটি নিয়ে আপনাকে স্বাগত, যেটি নিয়ে আমরা কথা বলছিলাম যে যেমন ডক্টর ইউনূস মালয়েশিয়া সফরে গিয়েও কিন্তু তিনি নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত করেছেন। দেশে থাকতে তিনি প্রতিনিয়ত কত কিছুদিন ধরে সেটি নিয়ে বলার চেষ্টা করছেন, তার প্রেস উইং থেকে বলা হচ্ছে। কিন্তু তারপরও বিএনপি কিংবা পলিটিক্যাল দলগুলোর পক্ষ থেকে অনেকাংশে দেখি যে নির্বাচনী শঙ্কার কথা বলা হয়। আপনি কি শঙ্কিত কিনা নির্বাচন হবে কিনা ফেব্রুয়ারির মধ্যে? আমার কাছে মনে হয় যে ধরেন প্রত্যেকটা সরকারেরই মধ্যে কিন্তু একাধিক সরকার থাকে, কিচেন ক্যাবিনেট থাকে। সো এখন ডক্টর ইউনূস স্যারের মতো সম্মানিত ব্যক্তি, তিনি যেভাবে বারবার তার কথার প্রতি জোর দিচ্ছেন ইলেকশন করবেন, এবং বিশেষ করে লন্ডনের মিটিংয়ের পরে বিএনপি আগে যেভাবে সরকারের কাছে নির্বাচনের জন্য তাদের একটা জোরালো অবস্থান ছিল, কিংবা গভর্নমেন্টের ক্রিটিসিজম ছিল,
লন্ডন মিটিংয়ের পর থেকে বিএনপি কিন্তু কার্যত সাইলেন্ট মুডে আছে। নিশ্চয়ই সরকারের সাথে তার সেরকম একটা বোঝাপড়া হয়েছে, ওইদিকে বিএনপিরও কার্যত এখন টপ লিডার তো তারেক রহমান সাহেব। আবার সেটি নিয়ে কিন্তু জামাত বা অন্য দলগুলো অভিযোগ করেছে যে তাদের সাথে আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়া বা কথা বলা, রাজনৈতিক দিক থেকে যে এটা হতে পারে যে ধরেন আরও তো স্টেক হোল্ডার আছে, তাদের সহ একটা সিদ্ধান্ত জানাতে হবে, কিন্তু একেবারেই একটা দলের সাথে বসে যদি ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দেয় তাহলে তো তার সরকার ফাংশন করবে না। সেই জায়গা থেকে প্রতিক্রিয়া জানিয়েছে। কিন্তু আমি যেটা বলতে চাই যে এখানে লন্ডন বৈঠকে নিশ্চয়ই তারেক রহমান সাহেবের সাথে প্রধান উপদেষ্টা, নির্বাচন এবং আগামীর পরিস্থিতি নিয়ে একটা ভালো বোঝাপড়া হয়েছে, যার ফলে বিএনপিও কার্যত এই বিষয় নিয়ে খুব বেশি উদ্বিগ্ন না, তারা তাদের সাংগঠনিক কাজকর্মের মধ্যে আছে। আর প্রধান উপদেষ্টাও বারবার তার ভাষণে আলাপ আলোচনায় নির্বাচনটা হওয়া প্রয়োজন এইটা হয়তো উনি বোধ করতেছেন, এবং উনি এই ন্যারেটিভটাও আমি মনে করি মানুষকে বোঝানোর চেষ্টা করতেছেন। এই দিক থেকে সরকারেরই অন্য অংশ যেমন এনসিপির কথা বললেন, তাদের মধ্যে তো নেতারা তো প্রকাশ্যে বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব না, তাহলে আমার ভাইদের লাশ কবরে থেকে কি বল উঠে এসে তাদেরকে জীবিত করতে হবে, এরকম কথাবার্তা। এবং দেশের রাজনৈতিক মেরুকরণ, ফেব্রুয়ারিতে যদি ইলেকশন না হয় এনসিপির কি লাভ হবে বা কি হতে পারে? ধরেন এনসিপির পাশাপাশি যদি আমার ব্যক্তিগত লাভ ধরেন, তাহলে আমার ব্যক্তিগত বা আমার সংগঠনের লাভ আছে। সময় যত গড়িয়ে যাবে বড় পার্টি হিসেবে বিএনপি কিছুটা বিপদে পড়বে, তার পপুলারিটি লুজ করবে, আমরা কিছুটা অবস্থান তৈরি করব। কিন্তু দেশের প্রয়োজনীয়তা বিবেচনায়, দেশের কথা যদি চিন্তা করেন, জাতির কথা যদি চিন্তা করেন, তাহলে নির্বাচনটা দ্রুত প্রয়োজন, যত দ্রুত সময়ের মধ্যে হয়। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে ফিল করে আমাদের দলীয় বা ব্যক্তি স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়াটা জরুরি। সেই জায়গা থেকে আমরাও মনে করি যে নির্বাচনটা যত দ্রুত হবে দেশ একটা সঠিক ট্র্যাকের দিকে যাবে। কারণ তিউনেশিয়া কিংবা আপনার মিশর, আমাদের এই গত 10 বছরেও যদি দেখেন যে এই সমস্ত দেশে এই ধরনের পরিস্থিতিতে সরকার পরিবর্তন হয়েছে, সেই দেশের পরিস্থিতি কিন্তু যত এই গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে দেরি হয়েছে, পরিস্থিতি আসলে তত জটিল হয়েছে, নানাবিধ সংকট তৈরি হয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এবং আমাদের এখন যে একটা ইকোনমি আমাদের যেই জায়গায় দাঁড়িয়েছে, এইখানে যদি আর একটা ক্রাইসিস তৈরি হয় তাহলে মাঠে মারা যাবে মানুষ, দেশে দুর্ভিক্ষ তৈরি হবে, বিদেশি কোম্পানিগুলো চলে যাবে। কর্মসংস্থানে আপনি যেটি বুঝতে পারছেন বা দল হিসেবে, দলের প্রধান হিসেবে আপনি বুঝতে পারছেন, অন্য যে দলের নাম আপনি নিলেন তার আগে সেটি বুঝতে পারছে না যে এরকম পরিস্থিতি হলে তারাও আবার বিপদে পড়তে পারে বা আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা থাকতে পারে। অনেকে তো নাক্কাইটা পরের যাত্রা ভঙ্গ করে, কাজেই সবাই তো এইভাবে কমিটেড না। দেশ তাহলে কি আপনি বলতে চাচ্ছেন বিএনপিকে মানে খারাপ প্রমাণ করার জন্য দেশ বা দেশের অবস্থা পরিস্থিতি যেদিকে যাক সমস্যা নেই এরকম রাজনৈতিক ইকুয়েশন থেকে আছে যে ওকে কারো কারো মেন্টালিটি থাকতে পারে যে বিএনপিকে ঠেকাইতে হবে, সেই জায়গা থেকে বিএনপির কর্মকাণ্ড মানুষের তুলে ধরতে হবে, আবার বিএনপির নেতাকর্মীদের মনোভাব পাবলিকের বোঝাইতে হবে। সেই ক্ষেত্রে 16 বছর একটা দল বিরোধী দলে থাকার পরেও এইরকমের নির্যাতন নিষ্পেষণ সবচেয়ে কিন্তু বিএনপির নেতাকর্মীরা ভোগ করেছে। 6 শতাধিক মানুষ তাদের গুম হয়েছে, কত মানুষ আপনার নিখোঁজ হয়েছে। তাদের নেতাকর্মীদের মধ্যে যদি এই উপলব্ধিটা না থাকে তাহলে কিন্তু তারা সরকার গঠন করলেও তারা বিপদে পড়বে। যেটা আমরা সবসময় মনে করি যে আওয়ামী লীগ কিন্তু এই উপলব্ধি না থাকার ফলেই কিন্তু এই দৈত্য দানবে পরিণত হয়েছে, এবং শেষ পর্যন্ত দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসে একটা মানে জঘন্য পতন তাদের হয়েছে। আমি মনে করি যে বড় দল হিসেবেও বিএনপির সিনিয়র নেতাদের এত ইতিবাচক বোঝাপড়া এবং দূরদৃষ্টি, কিন্তু একটু নিচের লেভেলে আসলে তাদের নেতাকর্মীদের এই বোঝাপড়াটা একটু সমস্যা। আমরা তো দেখতে পাচ্ছি যে যখন কোনো অভিযোগ আসছে তখন বিএনপির পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যে বহিষ্কার করা, কিংবা অনেকের ক্ষেত্রে নিজেরা উদ্যোগী হয়ে মামলাও করেছে। এটি তো টপ ম্যানেজমেন্টের এই রেসপন্সিবিলিটি তারা ফিল করে, কিন্তু আমার কাছে লয়ের টায়ারে ওয়াই তারা কেন ফিল করে না যে গত 16 বছরে আমরা বাড়িতে থাকতে পারিনি, এলাকায় থাকতে পারিনি, ধান খেতে ছিলাম, বেল খেতে, তাল খেতে, এই জায়গায়। সো তাহলে এই যে বড় দল হিসেবে আমার একটা দায়িত্বশীলতা, দায়িত্ববোধ আমাদের নেতাকর্মীদের, মানুষ যেন আমাদের ভোট হয় নাই, নির্বাচন হয় নাই, আমাদের নির্বাচিত হতে হবে, এই বোধটা আমি খুব অবাক যে তৃণমূল বিএনপিতে কেন এই বোধটা তৈরি হচ্ছে না। এটা আমি একটু সিনিয়র নেতারা তো দেখেন তাদের যে পলিসি, এই কিছুদিন আগে আমরা যারা যুগপৎ আন্দোলন করেছিলাম সেখানে মিটিং করেছে, সেখানে তারেক রহমান সাহেবের কথাবার্তাতে এইটুকু আমরা সিরিয়াসলি বুঝেছি, উপলব্ধি করেছি। ওনার কথাবার্তা থেকে উনি সিরিয়াসলি মেইন করেন যে এই নির্বাচন হয়ে গেলেই দেশের সংকটটা কেটে যাবে না, আগামীতে আরও নানানবিধ চ্যালেঞ্জ তৈরি হবে, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা উনি চায় যে এই যুগপৎ আন্দোলনের শরিক সবাই তাকে সহযোগিতা করুক, তার সাথে থাকুক, সবাই মিলেমিশে। গতকালকে একটা ভাষণ খুব ভালো শব্দ বাক্য শুনেছি, মিলেমিশে আমরা দেশ গঠন করব।
কিন্তু এইখানে আমি আবার ক্রিটিসাইজ করবো এই জায়গা থেকে যে সিনিয়র যেটা বলছি লিডাররা এই ইনক্লুসিভিটিটা ফিল করে, কিন্তু তৃণমূলে কিন্তু ওকে, আমরা একটু শুনে আসি। জনাব গিয়াস আহমেদ, আপনি বিএনপি নির্বাহী কমিটির একজন সদস্য, যেটি নূর অভিযোগ করলেন যে আপনাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সেটা বুঝতে পারছেন না। আর আরেকটি কথা, তার নূরের কথা আমরা যেটি পেলাম যে কয়েকটি দল হয়তো বা চাইতে পারে যে বিএনপির যদি নির্বাচনের সময়টা দীর্ঘায়িত হয়, বিএনপির আরও কিছু বদনাম তৈরি হবে। আমরা দেখতে পাচ্ছি বদনামের ক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে নানান ঘটনা ঘটছে, চাঁদাবাজি কিংবা হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে, আপনার অভিযোগ শুনে ব্যবস্থাও নিচ্ছেন। আবার আমরা এটাও দেখতে পাচ্ছি যে যেমন গাজীপুরের ঘটনা, সেখানে এক সাংবাদিককে হত্যা করা হলো, সাথে সাথে বলা হলো যে বিএনপির লোকজন হত্যা করেছে, কিংবা মিটফোর্ডের যে ঘটনা সেটা আপনি জানেন। তো সেখানে কিন্তু পরবর্তীতে প্রমাণ হলো বা পুলিশ যখন প্রতিবেদন দিল, দেখা হলো গেল যে বিএনপির সেই অর্থে জড়িত না, কিংবা অন্যান্য অনেক কারণ আছে। তো যে মানে কিছু কিছু জিনিস আমরা প্রমাণ পাচ্ছি, কিছু জিনিস আপনার অভিযোগ আকারে থেকে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আপনারা আসলে সিরিয়াস কিনা, কাজ করেন কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর প্রশ্ন করেছেন এবং আপনি কিছুটা উত্তরও দিয়েছেন। সেটা হলো, দেখেন, গত 16 বছর আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দেয় নাই কেন? কারণ তারা জানেন নির্বাচন যদি দেওয়া হয় তাহলে মানে 200 আসন বিএনপি পাবে, মানে বিএনপি জয়যুক্ত হবে। এই কারণেই তারা দিনের ভোট রাতে করেছে। এখন এই বিএনপি, যেটা আমাদের বিভিন্ন সাহেব বলেছেন যে বিএনপির এই 15-16 বছর সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে, গুম, হত্যা, এবং আপনার আয়নাঘরে গিয়েও কিন্তু কম্প্রোমাইজ করে নাই। যেমন আপনার এই সমন্বয়করা 4-6 জন সমন্বয়ক কিন্তু ডিবি হারুনের ভাত খেয়ে মানে কম্প্রোমাইজ করে ফেললেন, সাইন করলেন। মানে নির্বাচন মানে ভাত তো ডিবি অফিসে যারা গেছে তারা সবাই তো খায়। নূর, আপনি খাবার খাননি, ভাত ওইখানে আমরা ওই ডিবি হারুনের স্পেশাল আপ্যায়ন, আমরা তো যারা আমি যেটা বলতে চাচ্ছি যে ডিবি হারুনের তাদেরকে দাওয়াত দিল, যে ভাত করে বললো যে ওকে তোমরা কি চাও, সংস্কার, কোটা সংস্কার, ইয়েস, তো তোমাদের তো আদালত তো কোটা সংস্কার তো মেনে নিয়েছে, তো এখন কি, ওকে তাহলে এখন তুমি সাইন করো, তোমার আন্দোলন নাই, সে সাইন করেছে। দ্যাট মিন এই 3-4 দিন আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে ক্রস ফায়ারে বা জেলে শত শত মামলা দেওয়ার পরে তারা বেমানি করে নাই, তারা পাট খেতে ঘুমিয়েছে, বেমানি করে নাই। যাই হোক, এই কিন্তু এখন যারা পাট খেতে ঘুমিয়েছিল তাদের বিরুদ্ধে যে অভিযোগ নূরও করছেন ওটার উত্তর আসতেছে আমি। কিন্তু এখন মনে করেন তারা এই সিগনেচারটা করলো, আন্দোলন প্রত্যাহার করলো, করার পরে 3-4 দিন কোনো আন্দোলনই হয় নাই। তারেক রহমান সাহেব সারা আমাদেরকে বহির্বিশ্বে আমাদেরকে কল দিয়ে সকলকে মেসেজ দিল যে 1 দফার আন্দোলন, তোমরা পিছু হটার সুযোগ নেই, 1 দফার আন্দোলন। এখন এই যে জনগণ যে নামলো রাস্তায়, তারা তো আন্দোলন প্রত্যাহার করেই ফেললো। এই জনগণ যখন নেমে গেছে যে হ্যাঁ ছাত্রদের উপর গুলি হয়েছে, অতএব আমরা এই সরকারকে আর চাই না, এবং এই সরকারকে ঐক্যবদ্ধ রেখেছে কে? সরকার জনগণকে ঐক্যবদ্ধ রেখেছে কে? না, সেটি আমরা জানি। আমি যেটা জানতে চাচ্ছি যে মানে যেটি আপনি বলছেন যারা পাট খেতে ঘুমিয়েছে, ত্যাগ স্বীকার করেছিল, তাদের আসলে কি হয়েছে? তারা এখন ভবিষ্যৎ বুঝতে পারছে না। আমি দিচ্ছি, সেটা হলো, দেখেন, বিএনপিকে ওই যে যেটা বলতে চাচ্ছিলাম যে বিএনপিকে যদি আমি মনে করি বিএনপি জয়যুক্ত হচ্ছে, তখন তাকে ঠেকাও, আওয়ামী লীগ ঠেকিয়েছে। এখন যেটা বিএনপির বিরুদ্ধে, বিএনপি দেখছে আরে নির্বাচন হয়তো বিএনপি 300-র মধ্যে 250 পেয়ে যাচ্ছে, তাহলে বিএনপিকে ঠেকাও। এই বিএনপিকে আওয়ামী লীগের মতো ঠেকানোর কারণে আপনার বিএনপির যারা বিরোধী আছে সকলে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার যে লেগেছে সরকার সহ, ইভেন আপনার এই সবই কি অপপ্রচার বা কিছু কিছু ঘটছে না? শুনে ঘটছে তো, জামাতের লোক যখন ঘুরছে, জামাতের লোক যখন আপনার চাঁদাবাজি করছে, সেটা যত ফলাওনা হচ্ছে, সেটাও তো মিডিয়াতে না আসছে, কম আসছে, কিন্তু বিএনপিটা বেশি আসছে। বিএনপি আপনি তো দাবি করছেন 250টা সিট পাবে, সেহেতু লোকজন বেশি, সেটার পরিমাণে বেশি হবে, স্বাভাবিক না? বিএনপির যেহেতু কর্মী বাহিনী বেশি, বিএনপির জনগণের সাথে সম্পৃক্ত বেশি, বিএনপির মেম্বারশিপ বেশি, ওটা বিএনপির তো কিছু চাঁদাবাজি হলে বিএনপি পার্সেন্টেজ সেটাও বেশি হবে। আচ্ছা, আর বেশি হবে। জামাতের কম, জামাত হচ্ছে। যারা নাকি সংস্কার কথা বলে, যারা বলে আমরা সুশাসন চাই, বিএনপি খারাপ, তারাও তো এখন তদবির বাণিজ্য এবং আপনার এই মব বাণিজ্যে জড়িত। সংস্কারের বিষয় আপনার কাছে আমি আবার আপনার এই যে এনসিপি, আমি একটা জিনিসের কথা বলি, আমি এখানে ভিপি নুরুল সাহেবের সাথে একটু দ্বিমত পোষণ করি। সেটা হলো যে যত দিন যাচ্ছে বিএনপির অবস্থা ভালো হচ্ছে, যত দিন যাচ্ছে এনসিপি জামাতের অবস্থা খারাপ হচ্ছে। কারণ এনসিপি আমরা মনে করেছিলাম অনেকেই, আর এনসিপিটা একটা তো সুন্দর একটা সুষ্ঠু মানে নির্বাচন চায়, সংস্কার চায়, সুশাসন চায়। তারা নিজেরাই যখন মানে যেভাবে ধরা পড়ছে গত 1 মাসে, দেখেন তাদের অবস্থাটা কি। আপনার এই 5ই অগাস্টে যারা শহীদদের কথা বলে, তারা কিভাবে সমুদ্র ভ্রমণে যায়, কক্সবাজারে যায়, তাদের মুখ দিয়ে তো আর এই শহীদদের মানে মর্যাদার কথা, শহীদদের মানে ত্যাগের কথা আসে না। প্রশান্তির জন্য কি কক্সবাজার যাওয়া? না, ওই দিন যাবো আমি, যেদিনকে আমার ঢাকা শহর রক্তাক্ত হলো, যেদিনকে আমি বিজয় হলো। তো এইটা হলো জানেন,
এরা হলো সুবিধাবাজি। আমরা ছাত্র রাজনীতি করেছি। আমি ঢাকা জেলা ছাত্র দলের সভাপতি ছিলাম 80-র দশকে। আপনার সরিষার এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছি, ওয়ানের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা তো কখনো বলিনি যে আমাদেরকে একটা মানে আমাদের মন্ত্রী করতে হবে, এমপি করতে হবে, আমরা কিছুই চাইনি। আমি গিয়াস আহমেদ বলতে হবে একটা কিছুই পাইনি মানে বাংলাদেশ দেশের কাছ থেকে আমরা দিয়েছি। অতএব আমরা রাজনীতি করি দেশের স্বার্থে। আমি দেশকে কি দিলাম সেটা বড় কথা, আমি কি পেলাম সেটা বড় কথা। আপনার কাছে আবার আসবো নূর, যে প্রসঙ্গটি জনাব গিয়াস আহমেদ তুললেন যে নিজেদের সংস্কারের কথা, যে তারা কক্সবাজার গিয়ে ঘুরে আসছে, সেই বিষয়গুলো আসছে। আমি আপনার কাছে জানতে চাই নূর, যেই বিষয়গুলো নিয়ে আপনারা ফ্যাসিবাদী আমলটা যেটা আপনারা বলেন তখন ভুক্তভোগী ছিলেন, তখন রাজনীতির ভাষা যেরকম ছিল, 5 আগস্টের পরে আমরা এখন সংস্কার নিয়ে কথা বলছি, আপনিও বলছেন সবসময় আমরা কাগজে কলমে সংস্কার নিয়ে যতটা সিরিয়াস, আমরা কি রাজনৈতিক রীতিনীতির পরিবর্তন, ভাষার ব্যবহার, সৌহার্দ্যের জায়গাটায় সেই সংস্কারটাকে নিজেরা এনেছি কিনা, নাকি শুধু কাগজের সংস্কার নিয়ে পড়ে আছি আমরা? এটা যথার্থই বলেছেন যে আমরা ওই কাগজের সংস্কার আর নীতিমালা, এটি দিয়ে কি হবে তাহলে? আপনারা তো একই সংস্কারে যতটা আগ্রহী, যতটা তৎপর এবং বাক্যবাণে যতটা জর্জরিত করছি, নিজেরা আসলে পরিবর্তনের ক্ষেত্রে ততটুকু আন্তরিকতা দেখাচ্ছে না। বিশেষ করে ধরেন 5ই আগস্টের পর এখন যারা রাজনীতি করছি সবাই তো গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। জুলাইয়ের পূর্বে কার্যত বা অগস্টের যদি এটা পূর্বে পক্ষ দুইটা ছিল, একটা পক্ষ ছিল গণতন্ত্র মানবতার পক্ষে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, একটা পক্ষ ছিল ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য অবস্থান নিয়েছিল। তো ফ্যাসিবাদের পতনে গণতন্ত্রকামীদের জয় হয়েছে। সো ওই গণতন্ত্রের এই লড়াইয়ে যেভাবে আমাদের মধ্যে একটা ঐক্য ছিল ফ্যাসিবাদের পতনে, এই পট পরিবর্তনের পর কিন্তু বিভাজন তো বিভাজনই, একবারে সেই আওয়ামী লীগ কিংবা আগের সময় যে অবস্থানটা ছিল সরকারের সাথে বিরোধী দলের, সেই রকমের আচরণ একটা আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি। সবচেয়ে উদ্বেগজনক যেটা গিয়াস ভাই কিছু বলছেন, গিয়াস ভাইকে আমি ধন্যবাদ জানাই, উনি আমেরিকাতে থাকেন, বিএনপি করে, আমি আগে জানতাম না। কিন্তু আমাদের কার্যক্রমের সময় বাইরে থেকে যে সমস্ত মানুষ হেল্প করতো, সেও একজন মানুষ যে আমাদেরকে হেল্প করতেন, যদি এখন সে বিএনপির প্রতিনিধি এইখানে কিছু কথা তার বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু এটা আমরা স্বীকার করি। এই যে আপনি বিরুদ্ধে গেলে তো বলতে হবে, মানে হ্যাঁ না, এটা যদি বলার থাকে সেটা বলতে হবে। এই যে হাসিনার পতন হলো, এইটা তো 15-20 দিনের ছাত্র আন্দোলনের পতন হয়নি। এর প্রেক্ষাপটটা ছিল গত এই 16 বছরে ফেসিবাদের ধারাবাহিক অত্যাচার, নির্যাতন, গুম খুন, তার মধ্যে দিয়ে আমরা এই 2018 সালে কোটা সংস্কার আন্দোলন ফার্স্ট আমরা শুরু করেছিলাম। ওই আন্দোলন থেকেই তো আমি ভিপি হয়েছি, এই রাজনৈতিক অবস্থানটা তৈরি হয়েছে। এবং আন্দোলনের নেতৃবৃন্দ অনেকেই সরাসরি আমরা একই সংগঠন ছাত্র অধিকার পরিষদ থেকে কাজ করেছি, এবং সেখান থেকে এই আন্দোলন সরকার পতনের নানান ধরনের পরিকল্পনা করেছি, প্রোগ্রাম করেছি। ছাত্রদলের ছেলেরা আমাদের মিছিলে ছিল, ছাত্রদল প্রকাশ্যে তাদের সব মিছিল মিটিং করা সম্ভব ছিল না, শিবিরের ছেলেরা ছিল, বিভিন্ন দল মতের মানুষ ছিল, আবার গিয়াস ভাইয়ের মতো অনেকে বাইরে থেকে সহযোগিতা করেছে, দেশ থেকে সহযোগিতা করেছে। তাহলে সম্মিলিত প্রচেষ্টায় পরিবর্তনটা আমরা করেছি। এখন এই অভ্যুত্থানের পরে দুঃখজনক যে আমাদের কিছু তরুণ মনে করছে যে আমরাই করে ফেলছি, 20-15 দিনে আমরা রাজ্য জয় করে ফেলছি, কাজে এখন আমরা যা করব তাই বৈধ, আমরা যেটা করবো ওইটাই আইন। যে কোনো দিবসে ওই মপ করে কোনো টেলিভিশন স্টেশন থেকে কাউকে স্যাক করা, কাউকে চাকরিচ্যুত করা, অমুককে সচিবালয় থেকে আউট করে তাদের লোককে সচিব বসানো, এবং এই পদোন্নতির এই বাণিজ্যে এই তরুণদের নিয়ে তো মানুষ সবচেয়ে বেশি আশাবাদী। ধরুন গিয়াস ভাইরা সিনিয়র রাজনীতিবিদ, তারা ছাত্রদল করেছে, মূল দল করেছে, প্রবাসী লিডার দিয়েছে, তারা তো অনেক একটা রাজনৈতিক পর্যায়ে গিয়ে আজকে একটা জায়গা আছে। তো আমাদের দ্বারা তো মানুষ নতুন কিছু আশা করেছিল, তো মানুষ দেখছে যে আমরা পুরো ক্ষমতা পাইনি, ক্ষমতার একটা কর্নার পেয়েছি, তাতেই যে অবস্থা এই আমাদের কিছু তরুণ বন্ধুদের, উল্লেখ করা যায় কিনা যে না, এটা স্বাভাবিকভাবে এই অভ্যুত্থানের ফলে যারা সরকারের কাছাকাছি যেতে পারছে তারা সেই ক্ষেত্রে এনসিপি লিস্ট করলে তারা অগ্রগামী থাকবে। বিকজ এই সরকারের এই উপদেষ্টাতে এনসিপির 3 জন উপদেষ্টা ছিল, একজনে উপদেষ্টা পরিষদ থেকে ত্যাগ করে দল ত্যাগ করেছেন, আর 2 জন বলছে তারা নির্বাচনের আগে আবার নির্বাচনের আগে আবার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নির্বাচন করবেন, এত এখন খেটে হৃষ্টপুষ্ট হয়ে তারপর নির্বাচন করবেন। এই প্রশ্নটি আমি আপনাকে করতে চাই যে আপনি বলছিলেন আসিফ মাহমুদের কথা, তিনি সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন যে নির্বাচন করার ইচ্ছে আছে, তিনি নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার আবার যখন 3 মাসের যে আগে তিনি পদত্যাগ করবেন, এটি আসলে কতটুকু যুক্তিযুক্ত হবে? এই নৈতিকতা কি এই রকমের তরুণদের দ্বারা তিনি যদি ইলেকশন করেন তার তো আপনি কি মনে করেন কিনা এখনই তার ছেড়ে দেওয়া উচিত এখনই? এবং এটা নাই, আমরা যেটা শুনেন, আমরা চাই না দেশের একটা কেওয়াস তৈরি হোক। আপনি যে নির্বাচনের ডেটের কথা বলেছেন, এই সরকার কার্যত যে আচরণ করছে তার মধ্যে দিয়ে সে পরিষ্কার করেছে সে এনসিপির প্রতি পক্ষপাতদুষ্ট সরকার। এখন দেন বিএনপি একটা বড় দল হিসেবে তার একেবারে মাঠ পর্যন্ত, ওয়ার্ড পর্যায় পর্যন্ত কর্মী বাহিনী আছে, সে মনে করতে পারে যে না, সরকার এই পক্ষপাতদুষ্ট আচরণ করে আমাদেরকে হটাতে পারবে না। কিন্তু আমাদের মতো দল আমরা মনে করি যে সরকার তাহলে
বিএনপিকে কিছু বঞ্চিত না করলেও আমাদেরকে বঞ্চিত করে এনসিপিকে ফেভার দিতে পারে। সেই জায়গা থেকে এই সরকারের অধীনে আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো কিনা সেটা নিয়ে কিন্তু এখন আমরা ভাবছি, আলোচনা করছি, এবং আমাদের মতো অনেকেই, কারণ সরকার তো এনসিপির প্রতি স্পষ্টতই পক্ষপাত একটা ভূমিকা পরিষ্কার করেছে। সো তাহলে এই সরকারের দ্বারা তো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমরা এটা আলাপ আলোচনা করতে চাই। এনসিপির নেতারা আপনার এই সময়ের দায়িত্ব পেয়ে যে এক্সাম্পল তৈরি করলো, শেখ হাসিনা এই 4 না 5 বারের প্রধানমন্ত্রী, সে একটা দলের প্রধান ছিল, এত সিনিয়র পর্যায়ে এসে তার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে। আর আমরা তো দেখলাম আমাদের এই ছাত্র বন্ধু, তরুণ উপদেষ্টা, তাদের এই আপনার সহকারীরা কয়েকদিনের মধ্যে 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে। সালমান এই প্রমাণদের মতো মানুষ যারা বয়সের শেষ প্রান্তে এসে দরবেশ হয়েছেন, দুর্নীতি লুটপাট করেছেন। আমরা তো দেখলাম যে এই ছাত্র নেতৃবৃন্দের মধ্যেও অল্প সময়ের মধ্যেই দরবেশ জন্মলাভ করেছে। তাহলে এই তরুণদের কারণে কিন্তু আমরা যারা একটা স্রোতের বিপরীতে ধারাবাহিকভাবে লড়াই করে আজকে একটা রাজনৈতিক জায়গায় আসলাম, আমরাও কিন্তু লজ্জিত হচ্ছি যে তরুণদের যেটা সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা কিন্তু এই কিছু গুটি কয়েক ক্ষমতা লোভী এবং আমি এই তরুণ যারা ক্ষমতা পেয়ে তদবির বাণিজ্য, টেন্ডারবাজি, নিয়োগ টিয়োগ এগুলোতে জড়িত হয়ে। নূর, আপনি শীর্ষ পর্যায়ে যাদের কথা বলছেন তাদের অনেকে কিন্তু আপনার যে দল, আপনার দলের যে ছাত্র সংগঠন, সেখান থেকে কিন্তু উঠে এসেছেন। একসাথেই আমরা রাজনীতি করি। তাদের এই পরিবর্তনটা আপনারা আসলে মানে ওই সময় কি শিখিয়েছেন তাদেরকে? তারা কি আপনার কাছ থেকে বের হয়ে যাওয়ার পর চেঞ্জ হয়েছে নাকি আগে থেকে? আসলে কার্যত বাংলাদেশের রাজনীতিতে এই অল্প সময়ের মধ্যে যে অভিজ্ঞতাটা হলো, তাতে বোঝা যাচ্ছে যে ক্ষমতা পাওয়ার আগে অনেকেই সৎ বিপ্লবী হয়, ক্ষমতা পেলে বোঝা যায় যে লোকটা আসলে কি। আমরা কি ভিপি নূরকেও সেভাবে দেখতে পাবো ক্ষমতা পেলে? এখন এই সময় তো কিছুটা হলেও ধরেন প্রভাব বিস্তার করার মতো একটা জায়গায় আছি, কারণ এই অভ্যুত্থানের পটভূমি রচনার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে যদি 10 জনকে রেটিং করা হয়, তার মধ্যে তো আমরা একজন থাকবো। ওই ঘোষণাপত্রের সময় আমরা সামনে ছিলাম। এখন পর্যন্ত তো 5 পয়সার দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, তদবির, টেন্ডারবাজি মানুষ বের করতে পারে। বরঞ্চ বিএনপির সাথে আমরা আন্দোলন করেছি, একটা ভালো সম্পর্ক। বিএনপির অন্যায় দেখলেও স্ট্রেট বলি, ছাত্রদের বিরুদ্ধে বলি, সরকারের বিরুদ্ধেও বলি। কারণ আমাদের কথা হচ্ছে কিছু মানুষকে তো বলতে হবে। ধরেন এই অভ্যুত্থানের 1 বছরে আপনি দেখেন আমাদের যে প্রত্যাশা ছিল, আমরা কি একটা স্বাধীন গণমাধ্যম পেয়েছি? আমরা কি একটা জনবান্ধব প্রশাসন পেয়েছি? আগের মতোই তো ধরেন এই পুলিশ কিংবা ইউনো অফিস, ওসি, ইউনো, ডিসি, এসপি, তাদের যে বাণিজ্য, তাদের যে দুর্নীতি রাজনৈতিক দলগুলোর সাথে মিলেমিশে, আগে আওয়ামী লীগের সাথে মিলেমিশে করছে, এখন বিএনপির সাথে মিলে কোথাও করে, জামাতের সাথে, এনসিপির সাথে মিলেমিশে সব চলছে। কি পরিবর্তনটা হয়েছে? তাহলে এই দায় তো বিএনপির না, এই দায় তো আমার না, এই দায় ইউনূস সরকারের, এই দায় যারা এই ক্যাবিনেট আছে তাদের। সেই দায় এনসিপিও এড়াতে পারে না, কারণ এনসিপি তো একটা সরকারি দল এবং এটা ইন্টারন্যাশনালিও তাদেরকে সবাই বলছে এটা একটা কিংস পার্টি। এবং এই ইন্টারিম সরকার, যেখানে তারেক রহমান বলে আমাদের সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, জামাতের আমির বলে, আমরাও খুব প্রাউড ফিল করে বলি, সেই সরকার একটা পার্টি গঠন করবে, সেই পার্টিকে পৃষ্ঠপোষকতা করে রাজনীতিতে প্রতিষ্ঠিত করবে, এটাই কি সরকারের দায়িত্ব ছিল? 1 বছর তো হয়েছে, 1 বছরে কার্যকর কি পরিবর্তনটা আমরা দেখবো, যে কি পরিবর্তনটা করেছে উল্লেখযোগ্য। সেই জায়গা থেকে তো বলতেই হবে যে আসলে এই সরকার শেষ পর্যন্ত দেশকে একটা সঠিক ট্রানজিশনের দিকে নিয়ে যেতে পারে কিনা। এই বিষয়ে আমরা আবারও আসবো। জনাব গিয়াস আহমেদ, ভিপি নূর একটা প্রসঙ্গ এনেছেন, সেটি নিয়ে আমি জানতে চাই যে আন্দোলন, গণ-অভ্যুত্থান চলাকালীন সময় আপনি আপনার ব্যক্তিগতভাবে আপনার কথা উল্লেখ করলেন, আপনারা তাদেরকে সহযোগিতা করেছেন। গণ-অভ্যুত্থান অনেক আগে আমরা যখন আন্দোলন, কি ধরনের সহযোগিতা করেছেন সেটি জানতে চাই। পাশাপাশি হচ্ছে প্রবাসীরা এই গণ-অভ্যুত্থানে কিংবা তার আগের সময়গুলোতে কিভাবে আপনারা দেশের জন্য কাজ করেছেন? আমাদের তো প্রবাস থেকে মনে করেন 111-এর বিরুদ্ধে, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমরা আমেরিকাতে কংগ্রেসে এবং ক্যাপিটাল হিলে আমরা লবিং করেছি, বিক্ষোভ করেছি। যেখানে 111-এর সময় যখন বাংলাদেশের রাজনীতিবিদরা কথা বলতে পারে না, তখন আমরা কথা বলেছি। আপনারা তো দেশের বাইরে আছেন, কথা বলতে, হ্যাঁ, কথা বলে, এই যে কথা বলা এবং মার্কিন প্রশাসনে আমাদের লবিং করা। ইভেন একটা ইনফরমেশন আমি দিতে চাই আজকে, যে বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়া এবং একটি চক্র গার্মেন্টস সেক্টরটাকে বন্ধ করবার জন্য, তারপরে হিউম্যান রাইটস লঙ্ঘন হচ্ছে, হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে, এই জন্য অর্থনৈতিক অবরোধ দেওয়ার জন্য কংগ্রেসে বিল এনেছিল এবং আমরা গিয়ে সেখানে প্রতিবাদ করেছি। এগুলো প্রতিবাদ করে আমরা এগুলি আমরা বন্ধ করেছি। অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে যে বিদেশে কী ধরনের প্রচারণা হয়, এগুলি অনেকেই বাংলাদেশের মানুষ জানে না এবং সেই ধরনের কাজ কিন্তু আমরা করে থাকি। আমরা তো এই দেশের পলিটিশিয়ান বলতে আমরা সাহায্যটা কী? সাহায্য হলো আমরা হলো এই যে বিবৃতি দিয়ে, আমরা কথা বলে, সাহস দিয়ে, এ ধরনের সাহায্য। এবং আমরা যখন এই মানে আমাদের যারা কর্মী আছে, আমার এলাকায়, যার এলাকায় কিন্তু আমরা
ছাত্রদেরকে আমাদের কর্মীদেরকে উৎসাহ দিই, পয়সা দিই, অনেক সময় পয়সা পাঠাই, আমাদের কর্মীদেরকে পাঠাই যে তোমরা, যেহেতু তারা ব্যবসা বাণিজ্য নেই, বাড়িতে থাকতে পারে না, আপনার কেস মামলার পর মামলা, আপনার কোর্টে টাকা, এগুলি আমরা প্রবাসীরা, নট আমরা শুধু, সমস্ত প্রবাসীরাই কিন্তু তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদেরকে এই ধরনের হেল্প করে থাকে। অর্থাৎ প্রবাসীদের একটা বিশাল ভূমিকা আছে বাংলাদেশের গণতান্ত্রণে, সেটা একটা জিনিস। আর দ্বিতীয় হলো যে আমি যেটা বলতে চাই যে আমাদের বিভিন্নর একটা বলেছেন, আর বিভিন্নর ব্যাপারে একটা বলি, দেখেন বিভিন্নর যে এই ফ্যাসিবাদী আন্দোলনের সময় যেভাবে তার যে ভয়েসটা ছিল এবং ডাকসু নির্বাচনে যে সে ফ্যাসিবাদীর বিরুদ্ধে তার যে একটা মানে ভূমিকা, সেটা কিন্তু তার রক্তে আছে যে হ্যাঁ ফ্যাসিবাদ কাকে বলে, ফ্যাসিবাদ কাকে বলে, আমলি কী ধরনের ফ্যাসিবাদ, স্বৈরাচার, সেটা তার রক্তে আছে, কারণ সে মায়ের খেয়েছে, সংগ্রাম করেছে। এখন যারা নাকি যে 3-4 জন সমন্বয়ক, তারা তো ছত্রছায়া ছিল, তারা কিন্তু সরকারের ছত্রছায়া ছিল, এবং জামাতের অনেকে ছিল এবং এনসিপি ছিল, তারা তো তাদের রক্তে তো সেই ফ্যাসিবাদীর যেই এই যে কী ধরনের মানে আচরণ করতে পারে সেটা তো সে সমর্থক, সে তো সমর্থক ওই ফ্যাসিবাদীর। অর্থাৎ তার ভাষায় তার চরিত্র তো মানে ফ্যাসিবাদীর বিরুদ্ধে তার বিভিন্নের মতো আমাদের মতো আপনার এই মানে কি বলে এটাকে মানে স্পৃহা থাকবে না। সেই কারণে দর্শক, আমাদের আলোচনা চলবে, যুক্ত থাকুন আমাদের ফেসবুক এবং ইউটিউবে। বলুন। হ্যাঁ, সেই কারণে আমি বলছি যে এই 2 মাসে কিন্তু আন্দোলন হয় না, 2 মাসে জনগণ ঐক্যবদ্ধ ছিল, বিভিন্নরা, বিএনপি, অন্যান্য দল, তারা জনগণকে ঐক্যবদ্ধ রেখেছে। সেই কারণেই কিন্তু এই তাদের এই ডাকে, এই যে কোটা সংস্কারের ডাকে একটা সুযোগে, যেহেতু তারা ছাত্রদেরকে নির্বাচনে হত্যা করলো, জনগণ রাস্তা নেমে গিয়েছে। ইভেন আরেকটা তথ্য দিই আপনাকে, যে দামি নির্বাচনটা হলো, দেখেন বিএনপির আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব বলেছিলেন যে এই নির্বাচন বয়কট করবার জন্য জনগণকে বলেছেন আপনারা অংশগ্রহণ করবেন না, আপনারা স্বতন্ত্র দাঁড়াবেন না, মানে এই সরকারকে টোটালি বয়কট করুন। দেখেন তারেক রহমানের এই আহ্বান জনগণ এবং বিরোধী দল, এই বিভিন্নরা সকলে কিন্তু সম্মান করেছে। এবং সেখানে তো আওয়ামী লীগের যারা ভোটার, তারাও তো ভোট কেন্দ্রে যায় না। কারণটা কি? তাদের এই যে জনগণকে যে ঐক্যবদ্ধ করতে পেরেছে বিএনপি, তাহলে জনগণ যায়নি এবং স্বতন্ত্র প্রার্থী দেয়নি, সেই কারণে দামি নির্বাচন দিতে বাধ্য হয়েছে। মানে আওয়ামী লীগ মানে স্বতন্ত্র হলে তো একটা নির্বাচন স্বতন্ত্র অনেক লোক দাঁড়ায়, তাহলে জনগণকে ঐক্যবদ্ধ রাখাটা, এটা তো একটা বিশাল লিডারশিপের প্রয়োজন। সেই তারেক রহমান সেটা দেখিয়েছেন। এবং বিএনপিকে ভাঙবার জন্য মানে আওয়ামী লীগ হাজার কোটি টাকার মিশন নিয়েছিল যে বিএনপিকে ভাঙবার জন্য, সেটা করতে পারেনি। তো সেই কারণে আমি বলবো যে এই যে গণঅভ্যুত্থানটা, এটা সকলের, আমাদের তারেক রহমান সাহেব কিন্তু বলছেন এটা সকলের। এটা আমরা বলি না এটা বিএনপির, বিপিনুরে বলে না এটা বিপিনুরে, এটা সকলের, এইটাই তো হওয়া উচিত। এবং কিন্তু এই সমন্বয় কয়েকজন তারা বলে যে তারাই করেছে, তারাই শহীদদের সবচেয়ে মানে ত্যাগী, শহীদদের পক্ষে তারা। অথচ আমরা চেম্বার অফ কমার্সের 50 লক্ষ টাকা আমরা তুললাম যে এই জুলাই ফাউন্ডেশন আমরা দিব। আমরা যখন দেখলাম আমি গতবার এসে ডিসেম্বরে দেখলাম যে তাদের বাণিজ্য, তাদের যে এই যে মানে অভিযোগ শুনলাম যে তারা শহীদদের পরিবারের ঠিকমতো টাকা দিচ্ছে না, বন্যা টাকা দিচ্ছে না। আমরা সে টাকা তাদের দিলাম না, দেইনি। আমরা বিএনপি পরিবারকে দিয়েছি এবং বলেছি যে কাকে কাকে দিবেন এটা আমাদেরকে লিস্ট দিতে হবে, এবং তারা আমাদের চোখের সামনেই ডেকে তাদেরকে ডিস্ট্রিবিউশন করেছে এই টাকাটা। তাহলে এই স্বচ্ছতা থাকতে হবে। তো তাদের বিরুদ্ধে তো অনেক অভিযোগ, সেই কারণে আমরা বলতে চাই যে তারা যেহেতু একটা কিংস পার্টি আছে, যে আগের কথায় ফিরে যাচ্ছি যে তারা নির্বাচন চাচ্ছে না, কারণ তারা যত দীর্ঘায়িত করবে তাদের জন্য সুবিধা। বাট এই গত 2-3 মাসে তাদের যে কর্মকাণ্ড, তাতে তারা কিন্তু আগের অবস্থানে নেই, তাদের অবস্থান এখন অনেক নিচে। আশা করি যে মানে নির্বাচনে বাধা দেওয়ার ক্ষমতা তাদের আর নেই। জনগণ নির্বাচনমুখী, জনগণ একটি সুষ্ঠু নির্বাচন চায় এবং সংস্কারের মাধ্যমে চায়। বিএনপি কিন্তু সংস্কার করেই যাচ্ছে, বিএনপি কিন্তু বলছেন আমরা সংস্কার চাচ্ছি না, এবং যত সংস্কার করেই এই ডিসেম্বরের মধ্যে বা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। আরেকটা জিনিস দেখেন, লন্ডনের কথা বলেন, লন্ডনে মানে আমাদের প্রধান উপদেষ্টা তারেক সাহেবের সাথে মিট করার আগে দেশের একটা অস্থিরতা পরিস্থিতি ছিল। বিএনপি বলছে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, আর সরকার বলছে যে মার্চ এপ্রিল বা অনিশ্চয়তা। এই মধ্যে কিন্তু জনগণ কিন্তু একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে, আমরা যারা বিদেশে থাকি আমরাও কিন্তু অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে ছিলাম, কারণ আমরা এই দেশে না আসতে পারলে বিনিয়োগ হবে না, বিদেশিরা বিনিয়োগ করবে না। বিনিয়োগ নিয়ে একটি প্রশ্ন আছে আমার, কিন্তু এটি শেষ করে এখন যে এক সেকেন্ড, সেটা হলো যে দেখেন লন্ডন বৈঠকের পরে যে বিএনপি কিন্তু ছাড় দিয়েছে, বিএনপি সরকারকে সমর্থন দেয় না এইভাবে, বাট এটা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ছাড় দিয়েছে যে ওকে না, ডিসেম্বর থেকে আপনারা ফেব্রুয়ারিতে নেন, আমরা রাজি আছি। এটা একটা
কম্প্রোমাইজ করেছে। নির্বাচনের ঘোষণা আসার কারণে কি মানে বিদেশি বিনিয়োগ আসার বা নির্বাচন অনুষ্ঠিত হলে বিদেশি বিনিয়োগ বাড়বে কিনা ছোট করে বলবেন? অবশ্যই বাড়বে। আজকে দেখেন বাংলাদেশে বিনিয়োগ নেই, বাংলাদেশে প্রবাসীরাও এখন বিনিয়োগ করছে না। কারণ কি হচ্ছে যাচ্ছে, বিদেশিরা করছে না। কারণ একটা যদি নির্বাচনমুখী হয়, একটা গণতান্ত্রিক সরকার যখন থাকবে, তখন বিদেশি প্রবাসীরা সকলেই আপনার বিনিয়োগ করবে এবং তখন আইন শৃঙ্খলা কিন্তু বেটার হবে। এখন যেমন আইন শৃঙ্খলার ব্যাপারে কোনো চেইন অ্যান্ড কমান্ড নেই, কারো কথা কেউ শুনে না। কিন্তু যখন আপনার যেই দলই থাকুক, আপনার যখন দলীয় সরকার আসবে, তখন দলীয় সরকারের একটা স্টেটমেন্ট যখন থাকবে, নেতা থাকবে, জাতীয় নেতা, তার কথা মতো কিন্তু প্রত্যেকটা ইউনিয়নের লোক শুনতে বাধ্য। ওকে, আমরা ভিপি নূর আপনার কাছে জানতে চাই, আপনার এর আগের কথায় আপনি দুইটা প্রসঙ্গে আমি আপনার কাছে আবার জিজ্ঞেস করতে চাই। সেটা সংশয়ের কথা বলেছেন এই সরকার নির্বাচন দেওয়ার ক্ষেত্রে, আবার আপনি এটিও বলেছেন যে এই সরকার এনসিপিকে সুবিধা দিচ্ছে, বিএনপি তো বড় দল আছেই, সেক্ষেত্রে আপনারা ভাবছেন নির্বাচন থেকে সরে যাওয়ার কিংবা নির্বাচনে না যাওয়ার। আপনারা কারা বা আর কারা আছেন এই দলে? এখন আপনারা যদি নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে সংশয় প্রকাশ করেন, তো নির্বাচন না হলে তো সেই যেটি আপনি শঙ্কা প্রকাশ করছিলেন সেটাই হবে না। এখন নির্বাচনে বিশেষ করে আমাদের কেয়ারটেকার ব্যবস্থা আদালতের মাধ্যমে কামব্যাক করায় এখন সুযোগ হয়েছে। কেয়ারটেকার গঠন হলে 3 মাসের মধ্যে ইলেকশন হয়ে যাবে। ধরুন এখনকার সম্ভাব্য ডেট অনুযায়ী ফেব্রুয়ারিতে সরকার ঘোষণা দিয়েছে, তাহলে এখনও প্রায় আপনার 6 মাসের মতো আছে। আর কেয়ারটেকার গঠন যদি আগামী 1 সপ্তাহ হয়, তার 3 মাসের মধ্যে ইলেকশন হয়ে যাবে, কারণ কেয়ারটেকার 3 মাসের বেশি থাকতে পারবে না। সো এই 6 মাসের মধ্যে চাইলে 2টা গভর্নমেন্ট ফর্ম করা যায়। আর এখন সরকার বিএনপি একটা বড় দল হিসেবে হয়তো কোনো ঝুঁকির বিবেচনায় তারা চাচ্ছে না নতুন করে কোনো একটা ঝামেলা তৈরি হোক। আবার যদি বিএনপিও এটা বুঝে যে না সরকার অন্য মতলব আছে, তাহলে তো বিএনপিও কেয়ারটেকার প্রশ্নে এগ্রি করবে। আর আমরা তো কার্যত বঞ্চিত হচ্ছি। এই সরকারের বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এই সরকারের জন্ম। এই সরকার বলা চলে আপনারা বঞ্চিত হচ্ছেন বা ভিন্ন মত, সেটা কি মানে কি বৈষম্য আমাদের সাথে? যেমন ধরেন এই গতকালকে মালয়েশিয়াতে একটা মিটিং গেছে, সেখানে আপনার বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দকে নিয়ে চিফ অ্যাডভাইজার মিটিং করেছে। সেইখানে গ্যাস ভাই চেনে অনেকে যে আমাদের এই বাংলাদেশের বাইরে প্রবাসী অধিকার পরিষদ নামে একটা সংগঠন আছে, এবং বিএনপির পরে জামাত তো ইউরোপ আমেরিকায় ওপেনলি রাজনীতি করতে পারে না। জামাত তো কিছু জায়গায় বিভিন্ন আন্দোলনগুলো তো শেখ হাসিনা গেলে হোটেলের সামনে বিক্ষোভ করা বিভিন্ন জায়গায়, এটা বিএনপি অর্গানাইজ করেছে। আর কিছু পরিষদ হলে আমাদের কিছু লোকজন করেছিল, কারণ এই 7-8 বছরে আমরা তো একটা ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, যুব সংগঠন, প্রবাসী, পেশাজীবী এবং শেষ পর্যন্ত দল গঠন করলাম। সেখানে আমাদের সংগঠনকে আপনার প্রথমে 5 জনের প্রতিনিধির নাম নেওয়া হয়েছে, তাদের পাসপোর্ট নাম্বারটা নেওয়া হয়েছে প্রোগ্রামের জন্য, পরে কোনো কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। সবাইকে মানে আপনার সংগঠনের 5 জন? হ্যাঁ, এখন এখানে আরও অন্য দলেরও কিছু লিডারদেরকে বাদ দেওয়া হয়েছে। সেইখানে ধরেন এনসিপির এখন নতুন কমিটি করছে তারা বিভিন্ন জায়গায়, যেটা আমরা বলি ধরেন নাহিদ কিংবা আসিফ। নাহিদ 2018 সালে আমার সাথে 19 ডাকসুতে কালচারাল সেক্রেটারি পদে নির্বাচন করছে, আর আসিফ তখন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। সো তারা একটা ছাত্র আন্দোলনের মধ্যে আমাদের সাথে ছিল। কিন্তু এনসিপির আরও অনেকে আছে, তারা বড় বড় নেতা হতে পারে, কিন্তু তারা কিন্তু জুলাইয়ের পরের নেতা, আগের নেতা না। এখন তারা অভ্যুত্থানের ঠিকাদার। যেভাবে এমনিতেই ওরা তো টোটালটাই আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের মতো, 71-এর মুক্তিযুদ্ধকে যেমন আওয়ামী লীগ একটা এককেন্দ্রিক ইতিহাস হিসেবে দাঁড় করাতে চেষ্টা করেছে, এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে পরিচিত কিছু ছাত্র নেতৃবৃন্দ তো একেবারে সবাইকে এক্সক্লুড করে তারা একটা নিজেরা এককেন্দ্রিক ইতিহাস নির্মাণ করতে। এরা তো আপনার শিষ্য, দেখা হলে এই বিষয়ে কথা বলেন না? এখানে তো আন্তরিকতা, যোগাযোগ আছে। এখন যখন আপনি পলিটিক্যালি আলাদা আলাদা প্ল্যাটফর্ম করেন, সেখানে প্রতিযোগিতা থাকে না, সেখানে তো কথা হয়। কিন্তু আমি বলছি এটা যে বাইরে তারা কমিটি, এখন পর্যন্ত তাদের জেলা কমিটি অনেক জায়গায় হয় না। আপনি সত্যি করতে নির্বাচনের তাদের বক্তব্যকে মিডিয়ায় গুরুত্ব দেওয়া হয়, কারণ তাদের দল থেকে তথ্য উপদেষ্টা আছে, না চালালে তো মিডিয়া লাইসেন্স থাকবে না। এখন এখানে অনেক ক্ষেত্রে এটা এখন কি সম্ভব? তারা তথ্য অনেক জায়গায় বিজ্ঞাপনে আপনার কি মালিকানা পরিবর্তন, অনেক ধরনের ঝামেলা হচ্ছে। আপনি কি বলছেন এখনো হচ্ছে? 100% আছে, কোনো কিছুই তো খুব বেশি চেঞ্জ হয় না। তাহলে 5 আগস্টের আগের অবস্থার এখনকার মধ্যে পার্থক্য, সেটা তো আপনি জানেন না, গণমাধ্যমে আপনি সবাই জানে এটা। তো যে আমি বলছি এই কারণে যে এইখানে এখন তারা পার্টি করতেছে, দল করতেছে, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিপ্লবী কথাবার্তা বলে, আওয়ামী লীগকে নির্মূল করা হবে, ফেসিবাদের কবর রচনা করা হবে। আবার এক জায়গায় জেলায় প্রোগ্রাম করলে ফোন দিয়ে আওয়ামী লীগের নেতাদের কাছে টাকা নেয়, মব তৈরি করে, নাহলে জেলে দিবে, মামলা দিবে, এগুলো করতেছে। তাহলে এগুলো করে কয়দিন আপনার আসলে আড়ালে থাকা যায়? আর নির্বাচনের প্রশ্নে প্রকৃততে এনসিপির ওই রকমের সক্ষমতা নাই নির্বাচন ঠেকানোর, বা এনসিপি না চাইলে নির্বাচন এনসিপি চাওয়ার তো দরকার না। আপনি বলছেন সরকারি তো ঠেকিয়ে দিবে। এখন প্রবলেমটা এটা,
যে সরকারের দ্বারা যেভাবে বায়াসড হয়েছে, যেমন প্রধান উপদেষ্টা বলছিল কিন্তু ছাত্ররা আমার নিয়োগকর্তা, ছাত্ররা যতদিন চাইবে আমি ততদিন থাকবো। এখন যদিও স্যার নিশ্চয়ই 1 বছরের ছাত্রদের এই অভিজ্ঞতায় আমার মনে হয় যে তিনি কিছুটা অবস্থান পরিবর্তন করেছেন, বাট তিনি যদি ছাত্রদের দ্বারা ডিকটেট হতে চান এবং সেক্ষেত্রে তাদের এই ষড়যন্ত্রে কিংবা বিভ্রান্তিতে যদি নির্বাচন নিয়ে কোনো তালগোল পাকায়, তাহলে তো সরকারের জন্য বিপদ আছে। কারণ সরকার 1 বছরে যা করছে তার লিগ্যালিটি দেবে নেক্সট পার্লামেন্ট কিন্তু। সো তাহলে তারা যদি আপনার এদিক ওদিক হাঁটে, তাদের তো পার্লামেন্ট বৈধতা দেবে না, তখন তাদের জন্য বিপদ আছে। সেই জায়গা থেকে নির্বাচনের দিকে তাদেরকে হাঁটতে হবে এবং একটা পলিটিক্যাল সমঝোতায় পৌঁছাতে হবে। তো আমরা চাই যে তারা সেটা সকলকে নিয়ে তাদের যে ভুলভ্রান্তি হয়েছে 1 বছরে তারা একটা জায়গায় পৌঁছক, কিন্তু তাদের যদি উপলব্ধি না হয় তাহলে তাদের পরিণতি তারা নিজেরাই খারাপ ডেকে আনবে। জনাব নুরুল হক নূর এবং জনাব গিয়াস আহমেদ, আপনাদের দুজনকে ধন্যবাদ আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, আমাদের অতিথিরা নির্বাচন কেন্দ্রিক নানান আলোচনা করেছেন, তাদের শঙ্কার কথা বলেছেন, কিংবা বর্তমান সরকার কোন কাজগুলো তাদের চোখে ভুল করছেন সেই বিষয়গুলো তারা তুলে ধরার চেষ্টা করেছেন। দর্শক, আমাদের আজকের আলোচনায় সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।